গরু পাচারের উদ্দেশ্যে পদ্মা নদীর সাঁতরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করলেও শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পাড়ের পুলিশ অভিযান চালিয়ে দুই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করেছে। যে খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, একেবারেই পুলিশের হেফাজতে বাংলাদেশি দুই পাচারকারী এবং যে খবর উঠে আসছে যে গরু পাচারের উদ্দেশ্যে পদ্মা নদীর সাঁতরে সীমান্তবর্তী এলাকায় প্রবেশ এবং একেবারে এই গরু পাচারের উদ্দেশ্যে কিন্তু তারা এই কর্মকাণ্ড করছিল, কিন্তু শেষ রক্ষার হলো না। কারণ গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর পাড়ির পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে কার্যত দুই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। কিন্তু একেবারে প্রশ্ন থেকেই যাচ্ছে নিরাপত্তা নিয়ে, কারণ সীমান্তবর্তী এলাকায় কিন্তু পুলিশ বাহিনী টহল দেয়, সেখানে নিরাপত্তা বাহিনী রয়েছে। তাহলে কিভাবে এই একেবারে এই যে পাচার কার্য সেগুলি সম্পন্ন হচ্ছে এবং অন্যদিকে কার মদতে বা কোন চক্রের মদতে এই সমস্ত যে গরু পাচার হোক বা বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকা তারা আসছেন ভারতে বাংলাদেশে পারাপার হচ্ছে, এই বিষয়গুলি এই যে সীমান্তবর্তী এলাকায় প্রবেশ সেগুলি কিভাবে সম্ভব হচ্ছে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। কোথায় বাড়ি? বাংলাদেশ। কিভাবে এসেছিলেন? নদী পার করে। বিএসএফ দেখতে পাইনি? হ্যাঁ, বিএসএফ কে ধোকা দিয়ে এসছো? আমাকে অন্যজন দিয়েছিল, আমরা তো প্রথমে ছিলাম, ওরা দিয়েছিল আমরা থাকতে বলে গেল, আর ওখানে কি নাম তোমার? সুমন। কে কে ডেকেছিল তোমাদেরকে? ওর নামটা জানি না, ওই আমাদেরকে ছিঁড়ে চলে গেছিল। কত টাকা করে ফাইনাল হয়েছে? 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা কি একটা? 15,000 টাকা দিয়ে বলেছিল। আচ্ছা, পার করতে পেরেছেন? পারেননি? খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে খবর উঠে আসছে একেবারে গরু পাচারের উদ্দেশ্যে পদ্মা নদীর সাঁতরে সীমান্তবর্তী এলাকায় চলে এলেন দুই বাংলাদেশি, কিন্তু তারপর আর শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের হেফাজতে দুই বাংলাদেশি। কিন্তু প্রশ্ন থাকছে নিরাপত্তা নিয়ে, প্রশ্ন থাকছে যে সেখানে কোন চক্র রয়েছে, কোনো চক্র রয়েছে কিনা, কারণ তারা কার উদ্দেশ্যে আসছিলেন বা কার উদ্দেশ্যে এই পাচার কাজ চলছিল, সমস্ত নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থাকছে। কি বলবে? একেবারেই দেখো, চক্র এখানে কিন্তু পুরো মাত্রায় সক্রিয় এবং শুধুমাত্র এটা বাংলাদেশি চক্র তা নয়, সেটা মুর্শিদাবাদের মধ্যে যেখানে তারা আসছে সেখানেও কিন্তু চক্র রয়েছে। কারণ তাদের সঙ্গে রীতিমতো যোগসাজশ করে তারপরে মুর্শিদাবাদে ঢোকা এবং সেখান থেকে গরুগুলোকে অ্যারেঞ্জ করে তাদের হাতে দিয়ে দেওয়া, তারপর সেই নদী পার করে আবার গরুগুলোকে নিয়ে তারা চলে যাবে। এই হচ্ছে মূলত তাদের বিষয়। আর এই সময়টা যেটা হয় সেটা হচ্ছে, দেখো, পদ্মা নদীতে এই সময় জল থাকে না এবং জলের পরিমাণ কম থাকার কারণে এরা খুব সহজে সাঁতরে চলে আসে ভারতের দিকে এবং তারপরই বিএসএফ এর চোখে ধুলো দিয়ে যেভাবেই হোক তারা ভেতরে প্রবেশ করে যায়। কারণ যখনই শহরাঞ্চলে প্রবেশ করে যাবে তখনই কিন্তু বাংলাদেশের মানুষকে বা ভারতীয় মানুষকে আলাদা করা একেবারেই সম্ভব নয়, কারণ তাদের চেহারা বা পোশাক আশাক একেবারে একই রকম থাকে। এই যে সেকেন্দ্রা বলে এলাকায় তারা সেখানে ঢুকেছিল, ঘোষপাড়া সেকেন্দ্রা এলাকার মানুষজনের প্রথমে বিষয়টি সন্দেহ হয় যে এরা সম্ভবত বাংলাদেশি, এরা স্থানীয় নয়। তারপরে পুলিশের কাছে খবর যায়, পুলিশ যাওয়ার পরে তখন যাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন পুলিশ বুঝতে পারে যে এদের মানে কারো বাড়ি ভারতের নয়, এদের প্রত্যেকের বাড়ি হচ্ছে চাপাই নবাবগঞ্জ, সেটা বাংলাদেশে। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপাতত পুলিশ পিসি নেবে এবং পিসি নেওয়ার পরে পরবর্তী জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পুলিশ শুরু করবে। এবারে যেটা বড় প্রশ্ন যে বিএসএফ তাহলে কি করছিল? এই যে বিস্তর একটা সীমান্ত সেখানে রয়েছে এবং যেহেতু ফেন্সিং সেখানে সব জায়গায় হয়নি, কারণ পদ্মা নদীর ওপর থেকে ফেন্সিং করা তো সম্ভব নয়, রাতের অন্ধকারটাই এরা মূলত কাজে লাগায়। সেই সময় বিএসএফ এর কাছে এমন কোনো হাতিয়ার নেই যে জলের মধ্যে দিয়ে কারা আসছে সেটা তারা দেখতে পাবে। এবং আধুনিক যন্ত্রপাতি যে মুর্শিদাবাদের ক্ষেত্র ভীষণভাবে প্রয়োজন, কারণ অন্যান্য জায়গায় যেটা আমরা দেখতে পারি যে নাইট ভিশন ক্যামেরা হোক কিংবা মোশন ডিটেক্টরের যে বিষয়টা থাকে যে অন্ধকারের মধ্যেও তাকে দেখা যাবে, এবং সেই জায়গাগুলোর যে অভাব এটা পুরো মাত্রায় স্পষ্ট। মানে এটা যদি কেন্দ্র সরকার ব্যবস্থা না করে সেই ক্ষেত্রে ভয়াবহ বিপদ কিন্তু আসছে। কারণ যেভাবে এই চোরা কারবারিরা চলে আসছে নদী সাঁতরে, এই ক্ষেত্রে যারা দুষ্কৃতী, এরাও দুষ্কৃতী অবস্থা, তারাও তো চলে এসে মুর্শিদাবাদের যে কোনো কাজ তারা ঘটিয়ে দিতে পারে। কারণ পাশের যে মানে দেশ সেটা হচ্ছে বাংলাদেশ, আর তার পাশেই রয়েছে সেখানে চাপাই নবাবগঞ্জ। চাপাই নবাবগঞ্জ থেকে মুর্শিদাবাদে আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কয়েকশো মিটার, মাত্র কয়েকশো মিটার পেরিয়ে গেলেই একেবারে মুর্শিদাবাদে তারা প্রবেশ করবে। অর্থাৎ আতঙ্ক পুরো মাত্রায় রয়েছে। এই যে চক্র, এটা যদি ধরা না যায় সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ বিপদের দিকে যাচ্ছে গোটা মুর্শিদাবাদ।
একেবারে শান্তনু, তুমি যেমনটা বললে, কিন্তু অন্যদিকে আরো একটা প্রশ্ন বলাই যায়, একেবারে আরেকটা দিক দেখাই যাচ্ছে যে একদিকে যেমন তুমি বললে যে কেন্দ্রের আরো সতর্কতা অবলম্বন করা উচিত, কেন্দ্রের তরফ থেকে আরো পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু এই যে ঘরের শত্রু বিভীষণ যারা, যে এই যে তারা 15,000 টাকার একটি লেনদেন হয়েছে, সেটাও কিন্তু বলেছেন এই যে দুই যে বাংলাদেশিকে ধরা হয়েছে। তাহলে এই যে লেনদেন, এই যে চক্র যারা মদত দিচ্ছে, দালাল চক্র, তাদের কি হবে? তাদের কবে ধরবে পুলিশ? দেখো, তাদের যে আইডেন্টিফিকেশন পাওয়া যায় না এমনটা কিন্তু নয়, তাদের বেশিরভাগই আইডেন্টিফিকেশন যা পাওয়া যায় তারা বেশিরভাগই হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়। কারণ মুর্শিদাবাদ জেলায় যখন কাণ্ডগুলো ঘটেছিল, শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, সেই যে ট্রেন্ড, সেটা ট্রেন্ড তুমি খেয়াল করে দেখবে, সেটা কিন্তু একেবারে বাংলাদেশি ট্রেন্ড। অর্থাৎ এই বাংলাদেশি চক্র বা বাংলাদেশি জামাতপন্থীরা যে মুর্শিদাবাদে নেই বা মুর্শিদাবাদে যারা বসবাস করছে তারা আদতেও বাংলাদেশি কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন। কারণ দীর্ঘদিন ধরে এই যে যাতায়াতের পথ, এখন এত প্রতিকূলতার মধ্যেও তারা যাতায়াত করছে, কিন্তু একটা সময় এমন ছিল যেখানে অহরহ যাতায়াত হতো এবং সেই বাংলাদেশিরা এসে সেখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে, আদেতে কাগজপত্র সবকিছু তৈরি করে নিয়েছে। অর্থাৎ মনের ভেতর ঢুকে কে কি করতে পারে এটা বোঝা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তবে যদি সরকার পদক্ষেপ গ্রহণ করে সেই ক্ষেত্রে অবশ্যই পারাটা সম্ভব। কারণ বিশেষ করে যদি তুমি মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখো, এটা কিন্তু যদি ওই পাকিস্তান আর ভারতের বর্ডার হতো বিষয়টা আলাদা, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে ভারত বা পাকিস্তানের লোককে আলাদা করে দিতে পারে, কারণ সেখানে সেই টেকনোলজি রয়েছে। কিন্তু মুর্শিদাবাদ যদি তুমি দেখো, অর্থাৎ বাংলাদেশ, শুধু মুর্শিদাবাদ কেন, ওদিকে ত্রিপুরা যদি দেখো, সমেত চত্বর যদি দেখো, সেখানে কিন্তু বাংলাদেশে আলাদা করার মতন তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বা সেই ধরনের কোন রকম পদক্ষেপ কেন্দ্র সরকারের তরফ থেকেও আমরা দেখতে পাইনি। অর্থাৎ এটাকে নিয়ে যদি তারা না ভাবে, এটাকে বন্ধ করার জন্য যদি ব্যবস্থা গ্রহণ না করে, অচিরে বিপদ কিন্তু ভারতের জন্য একেবারে ঘনিয়ে আসে। একেবারেই তুমি যেমনটা বললে যে ভবিষ্যতে সেদিক থেকে অনেকেই ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, এবং সেক্ষেত্রে কেন্দ্র সরকারের পদক্ষেপ এবং রাজ্য সরকারের পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে। এবং আপাতত ধন্যবাদ শান্তনু।